প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 95 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আমার শরীর খারাপ থাকার জন্য সোমবার এপিসোডটা আনতে পারিনি, তাই আজ মঙ্গলবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি প্রেত চক্রে আসরে। আশা করব তোমরা যে যেখান থেকে শুনছো সকলে এপিসোডটাকে লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে আর আমাদের সাথে থাকবে। আজকে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা আছে। প্রথম ঘটনাটা স্বপ্নে বাচ্চাকে কেড়ে নেওয়ার হুমকি দেওয়ার ঘটনা, আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা হলো হসপিটালে একজন ডাক্তারবাবুর সাথে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা। আশা করবো আজকে দুটি ঘটনাই তোমাদের ভালো লাগবে, ভয় লাগবে। তাহলে দেরি না করে প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো ঘটনাটা শুনে নিই। শুভ, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তুমি বলছি, কিছু মনে করো না। আমি শাহরুখ উদ্দিন শেখ, বাংলাদেশ থেকে। আমি সত্যি ভৌতিক ঘটনা শুনতে খুব ভালোবাসি। তুমি অনেক ঘটনা পড়ে শোনাও। আমার ছোটবেলায় আমার সাথে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমি হয়তো বেঁচে থাকতাম না, শুধু আল্লাহর কৃপায়, ওনার দয়াতেই আমি রক্ষা পেয়েছিলাম। ঘটনাটা আমি, আমার আম্মু ও আমার ফুপির সাথে ঘটেছিল। ঘটনাটা ঘটে অনেক দিন আগে। তখন আমার বয়স ছিল 6 কি 7 বছর। আগে বলতে ভুলে গেছি, আমার একটা বোন আছে। তখন আমার বোনের বয়স মাত্র 1.5 বছর। আমার আব্বু তখন কাজের সূত্রে বাইরে থাকতো। 1-1.5 বছরে একবার মাত্র দেশে আসতো, তারপর আবার চলে যেত। ঘটনাটা যখন ঘটেছিল সেই বছর আব্বু সবে মাত্র দেশে এসেছে। তখন আমরা যে বাড়িটাতে থাকতাম সেটা ছিল মাটির তৈরি। তো আব্বু এবারে দেশে ফিরে প্রথমেই ঠিক করলো আমাদের যে আরও একটা জায়গা আছে ওইখানে একটা টিনের নতুন বাড়ি তৈরি করবে। মাটির বাড়িটা যেমন আছে তেমনই থাকবে। আমাদের যে আরও একটি জায়গা আছে ওইখানে যখন টিনের বাড়িটা তৈরি করা হচ্ছিল এবং তৈরি করার জন্য যখন জায়গাটা আশপাশটা পরিষ্কার করা হচ্ছিল, তখন নাকি ওইখানে অনেক সাপ দেখতে পাওয়া যায়। অনেক কর্মচারী সেখান থেকে ভয়ে চলে যায়। তারপরে আব্বু আবার নতুন কর্মচারীদের এনে ওই বাসাটা তৈরি করে। বাসা তৈরি হওয়ার প্রায় মাসখানেকের মধ্যে আব্বু আবার কাজের জায়গায় ফিরে যায়। তখন ফুপির বিয়ে হয়নি। ফুপি তখন আমাদের সঙ্গেই থাকতো। এইবার আমাদের বাসা বাড়িটার একটু বর্ণনা দিই। আমাদের বাসাটা ছিল আমাদের পাড়ার একদম শেষে। টিনের ছাদের বাসা, 2টো ঘর, একটা ছোট রান্নাঘর। ঘরের গেট দিয়ে বাইরে এলে সামনে একটা অনেক বড় উঠান, আর উঠানের পরেই টয়লেট। তখনকার দিনের টয়লেটটা বাসা বাড়ির থেকে কিছুটা দূরে তৈরি করা হতো। আমাদের বাসাটা যে জায়গায় ছিল সেখান থেকে সামনে এবং আশেপাশে যত দূর চোখ যায় ফাঁকা মাঠ, এবং আমাদের বাড়ির পিছন দিকে কিছুটা দূরে একটা বড় সুপারি বাগান ছিল। অনেকে বলতো ওই বাগানটা নাকি ভালো না, ওখানে জিন ভূতের বাসা। তাই সচরাচর কেউ ওই বাগানটাতে যেতাম না। শুধু মা আর ফুফি কাঠখড়ি কুড়াতে মাঝে মাঝে যেত। এতক্ষণ বর্ণনা দিলাম, এবার আসল ঘটনায় আসি। মা বোনকে নিয়ে একটা ঘরে ঘুমাতো, আমি শুতাম ফুফির সাথে। এইরকমই একদিন রাতে আমার খুব জোরে টয়লেট পায়। রাতে আমার একা বাইরে যেতে খুব ভয় লাগতো, তাই আমি ফুপিকে ডাকলাম আমার সাথে যাওয়ার জন্য। ফুপি উঠলে আমি ফুপিকে নিয়ে বাইরে যাই। ফুপি বাইরে দাঁড়িয়ে থাকে এবং আমি টয়লেটের ভেতরে ঢুকে কাজ সেরে বাইরে বেরিয়ে আসি। টয়লেট থেকে বাসার দিকে মুখ করে দাঁড়ালে বাসার পেছন দিকে দূরে ওই সুপারি বাগানটা দেখা যায়। আমি আর ফুপি ঘরে ঢুকতে যাব, তখনই আমার নজরটা গেল ওই সুপারি বাগানটার দিকে। দেখলাম ওই সুপারি বাগানটায় অনেকগুলো আগুনের গোলা বাগানের ওপরে ঘোরাঘুরি করছে। দেখে আমি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে পড়লাম। তারপরে ফুপিকে ডেকে ব্যাপারটা দেখালাম। দেখলাম আগুনের গোলাগুলো একটা গাছ থেকে অন্য একটা গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ফুপি আমার হাত ধরে টেনে ঘরে ঢুকে যায় এবং আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি। আম্মুকে আগের দিনের রাতের ঘটনাটা বললে আম্মু বিশ্বাস করতে চায় না।
এরপর আরও একদিন এমনই একটা ঘটনা আম্মুর চোখে পড়ে। তারপর আম্মু আমাদের কথাটা বিশ্বাস করে। এই ঘটনার পর থেকে আম্মুর সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আম্মু একদিন রাতে ঘুমাচ্ছে। ওই দিন আম্মু একটা স্বপ্ন দেখে একটা অনেক বৃদ্ধা মহিলা, চুলগুলো সাদা, গায়ের চামড়া প্রায় ঝুলে গেছে, মুখে একটা অদ্ভুত রকমের হাসি। ওই বৃদ্ধা আমার আম্মুকে হাত নেড়ে কাছে ডাকছে। স্বপ্নটা দেখে আম্মু খুব ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। আম্মু ঘটনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে আর ভাবতে থাকে ঘুমের মধ্যে হয়তো কোনো উল্টোপাল্টা স্বপ্ন দেখেছে। এই ভেবে মনকে সান্ত্বনা দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরদিনও আম্মু একই স্বপ্ন দেখে। শুধু দেখতে পায় ওই বৃদ্ধা মহিলা আরও কিছুটা আম্মুর কাছে দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিনই আম্মু ওই বৃদ্ধা মহিলাকে স্বপ্নে দেখতে পেত এবং প্রত্যেক দিনই ওই বৃদ্ধা মহিলা আস্তে আস্তে আম্মুর কাছে আসতে থাকতো। একদিন আম্মু স্বপ্নে দেখে ওই বৃদ্ধা মহিলা আম্মুকে বলছে, তোর ছেলেটাকে আমাকে দিবি? আমার তো কোনো সন্তান নেই, তোর তো দুটো সন্তান। তোর ছেলেকে আমাকে দিয়ে দে, বদলে তুই যা চাস আমি তোকে তাই দিব। এই স্বপ্নটা দেখে সেই দিন আম্মুর প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং আম্মু ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়ে। এর পরের দিনও আম্মু একই স্বপ্ন দেখে। ওই একইভাবে বৃদ্ধা মহিলা আরও কিছুটা ভয়ঙ্করভাবে আম্মুকে বলতে থাকে, তোর তো দুটো সন্তান, একটা আমাকে দিয়ে দে, আমার তো কোনো সন্তান নেই, বদলে তুই যা চাস আমি তোকে তাই দেব। আমি তোর সন্তানকে আমার সঙ্গে নিয়ে যাব, দিবি তোর সন্তানকে? স্বপ্নটা দেখে আম্মু ধরফড়িয়ে উঠে বসে কান্না শুরু করলো। ওই দিন কিছু কারণে হয়তো ফুপিরও ঘুম ভেঙে গিয়েছিল। ফুপি একটা কান্নার শব্দ শুনতে পেয়ে আম্মুর ঘরের দিকে আসে এবং দেখে আম্মু বিছানার উপরে বসে কান্না করছে। আম্মু ফুফিকে সব কথা বলে। ফুফি আম্মুর সব কথা শুনে আম্মুকে বলে, চিন্তা করো না, দুঃস্বপ্ন দেখেছ, সব ঠিক হয়ে যাবে। আমার বয়স তখন অনেকটাই কম ছিল, আমি অত কিছু বুঝতাম না। এই ঘটনার পর থেকে আম্মু আমাকে একা কোথাও যেতে দিত না। ঘরের বাইরে গেলে আমার সঙ্গে যেত। এক কথায় আমাকে চোখের আড়াল হতে দিত না। এরপর আম্মু একদিন ওই বৃদ্ধা মহিলাকে আবার স্বপ্নে দেখে। এবার সেই বৃদ্ধা মহিলা বেশ কিছুটা রেগে ভীষণ গম্ভীর গলায় বলল, তোর থেকে তোর সন্তানকে চাইলাম, তোর তো দুটো সন্তান, একজনকেও আমাকে দিলি না। এবার আমি জোর করে তোর ছেলেকে তোর কাছ থেকে নিয়ে যাব, ছেলেকে কোনো দিন ফিরে পাবি না। এই স্বপ্ন দেখার পরদিনই আম্মু ফুপিকে স্বপ্নের পুরো কথাটা বলে এবং দুজনে মিলে পাড়ার মসজিদের হুজুরকে ডেকে এনে ঘরটা বন্ধ করিয়ে দেয়। যেদিন ঘরটা বন্ধ করানো হলো ওই দিন রাতে বাসার বাইরে কয়েকটা আগুনের গোলাকে ঘুরতে দেখা যায়। যেমন আগুনের গোলাগুলো ঘুরতে দেখেছিলাম ওই সুপারি গাছের মাথায়। একটা আশ্চর্য জিনিস খেয়াল করেছিলাম, ওই আগুনের গোলাগুলো থেকে কোনো ধোঁয়া বার হচ্ছিল না। ওই আগুনের গোলাগুলো বাসার বাইরেই ঘোরাফেরা করছিল, কিন্তু বাসার ভেতরে ঢুকতে পারছিল না। এরপর থেকে বাসার কাছাকাছি এলাকার মধ্যে প্রচণ্ড সাপের উৎপাত শুরু হলো। যেখানেই যাই সেখানেই সাপ। একটা মারি 10টা আসে। আমরা সবাই মিলে খুব ভয়ে ভয়ে দিন কাটাতে শুরু করলাম। তারপর আস্তে আস্তে ওই সাপের উপদ্রবটাও বন্ধ হয়ে যায়। যখন থেকে বাড়ির মধ্যে সাপের উপদ্রব শুরু হয় তারপর থেকে ফুফি, আমি, মা আর বোন 4 জনেই একটা রুমেতেই ঘুমাতাম। একদিন এই রকমই আমরা সবাই মিলে ঘুমিয়ে আছি। আমি ঘুমিয়েছি বিছানার একদম ধারে। হালকা করে হ্যারিকেনের বাতি জ্বালানো ছিল। ওই দিন হঠাৎ করে রাতে আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি একটা বৃদ্ধ মহিলা বিছানার উপর থেকে আমাকে তার নিজের কোলে তুলে নিচ্ছে। তখনও আমি কোনো চিৎকার চিল্লামিল্লি করিনি, কিন্তু একসময় ওই মহিলাটা আস্তে আস্তে ছায়ামূর্তিতে পরিণত হতে লাগলো। চোখ, মুখ, কান, শরীর কিছুই নেই, শুধু মনে হচ্ছিল একটা কালো ছায়া আমাকে তার নিজের কোলে তুলে নিচ্ছে। এটা দেখে আমি সহ্য করতে না পেরে প্রচণ্ড জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই।
আমার হুঁশ ফিরতে দেখি আমার চোখে মুখে জল দিয়ে আমার আম্মু এবং ফুপি হাত পাখা নিয়ে পাশে বসে হাওয়া করছে। আমার হুঁশ ফিরতেই আম্মু এবং ফুপি দুজনেই ব্যস্ত হয়ে আমাকে কি ঘটেছিল ঘটনাটা জিজ্ঞাসা করে। আমি তাদেরকে পুরো ঘটনাটা বলি। এরপর তারা একটা কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে এসে আমাকে পরিয়ে দেয় এবং বাড়ির চারদিকটা ভালো করে বেঁধে দেয়। হয়তো তাবিজের গুণে কিনা জানি না, এরপর থেকে আমি ওই বৃদ্ধা মহিলাকে কখনোই দেখতে পাইনি। এরপর কয়েকবার সেই বৃদ্ধা মহিলাকে আম্মু স্বপ্নে দেখেছিল, কিন্তু তারপর সেই স্বপ্নটাও আস্তে আস্তে দেখা বন্ধ হয়ে যায়। এটাই ছিল আমার সাথে এবং আম্মু ও ফুফির সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে, তুমি সিলেক্ট করবে। সিলেক্ট যদি করো, পড়ে শোনাও, তাহলে আমি খুব খুশি হব। শুভ, ভালো থেকো, অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম। বাহ, আজকে প্রথমেই কিন্তু আমরা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা শুনলাম। তোমাদের কেমন লাগলো ঘটনাটা চটপট আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো, আর লাইক করে দাও। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থেকো। আর তোমাদের কাছে যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর কাছ থেকে শোনা ঘটনাটা তোমরা কিন্তু দেরি না করে ঝটপট আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। এর আগের এপিসোডটা হয়তো তোমাদের অনেকের কাছে কোনো নোটিফিকেশান পৌঁছায়নি, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ বেশি বেশি করে আমাদের এপিসোডটাকে শেয়ার করে দাও, যাতে প্রেতচক্রের সকল বন্ধুদের কাছে আমাদের এই ঘটনাগুলো পৌঁছে যেতে পারে। বিগত কয়েকটা এপিসোড ধরে টেকনিক্যাল কিছু ফল্টের জন্য আমাদের এই এপিসোডগুলো সবার কাছে পৌঁছাচ্ছে না, তাই তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যারা ঘটনাগুলো শুনছো তারা এপিসোডগুলোকে শেয়ার করো। চলো তাহলে দেরি না করে আজকে দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমি প্রভাত, তোমার প্রেতচক্র পরিবারের সাইলেন্ট মেম্বার। অনেক দিন ধরে প্রেতচক্রের ঘটনাগুলো শুনছি, বেশ ভালো লাগছে, তাই আজ আমার শোনা একটা ঘটনা আমি তোমায় শেয়ার করছি। যদি পছন্দ হয় সকল বন্ধুদেরকে শুনিও। ঘটনাটি ঘটেছিল আমার পিসির স্যারের বাবার সাথে। তিনি ছিলেন পেশায় একজন সরকারি হসপিটালের ডাক্তার। তখন তার পোস্টিং ছিল বর্ধমানের একটি গ্রামীণ হাসপাতালে। তিনি তখন একাই বর্ধমানে গিয়েছিলেন, আর তার বউ এবং ছেলে তারা কলকাতাতেই ছিল। কথা ছিল যে উনি 5 মাস ওখানে থাকার পর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর ছেলে ও বউকে নিয়ে যাবে। এই রকমই চলছিল বেশ দিনগুলো। তিনি নতুন অফিসে জয়েন করেছে, তার সমস্ত কলিগদের সঙ্গে তার পরিচয় ছিল না। একদিন উনি বাড়ি থেকে হসপিটাল আসছিলেন, এমন সময় দেখেন রাস্তায় প্রচণ্ড ভিড়। তিনি তার বাইক থেকে নেমে সেই ভিড়ের কাছে যান এবং গিয়ে দেখেন যে একটা বৃদ্ধ লোক রোড পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, যন্ত্রণায় ছটফট করছে, চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। তখনও তার জ্ঞান আছে, কিন্তু মানুষজন কেউ সাহায্য করতে গিয়ে আসছে না। তখন তিনি কি করবেন, সময় নষ্ট না করে একটা গাড়ি বলে সেই বৃদ্ধ লোকটাকে হসপিটালে নিয়ে যান এবং তাকে তিনি যেই হসপিটালে ডাক্তারি করতেন সেই হসপিটালেই ভর্তি করেন। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় এবং বৃদ্ধ লোকটি বেঁচে যায়। তার প্রায় 1 সপ্তাহ পর প্রত্যেক দিনের মতো ডাক্তারবাবু লাস্ট রাউন্ডে পেশেন্ট দেখতে যাওয়ার আগে তার রুমে বসে আছে। এমন সময় একজন নার্স এসে তাকে ডাকছে যে 29 নম্বর ঘরে যে পেশেন্টটাকে তিনি ভর্তি করেছিলেন সেই পেশেন্টের অবস্থা খুব খারাপ। তিনি শুনে তক্ষুনি ছুটে যান। 29 নম্বর ঘরটা হচ্ছে পাশের বিল্ডিংয়ে। ডাক্তারবাবু যেই বিল্ডিংয়ে বসেছিলেন তার একদম পাশেই। ডাক্তারবাবু নার্সের সঙ্গে দৌড়ে যাচ্ছে। তখন রাত 10টা বাজায় হসপিটালের ডাক্তারদের যাওয়ার গেটটা দারোয়ান তালা দিয়ে দিয়েছিল। ডাক্তারবাবু তখন দারোয়ানকে ধমক দেয়, বলে 10টা না বাজতে বাজতেই গেটে তালা দিয়ে দিয়েছো কেন? তখন দারোয়ান তাড়াতাড়ি করে গেটটা খুলে দেয়। নার্স তখন ডাক্তারবাবুকে বলে, আপনি যান,
আমি পাশের রুমের একটা পেশেন্টকে ওষুধ দেওয়া বাকি আছে, সেখানে যাই। ডাক্তারবাবু হাত নাড়িয়ে চলে যেতে বলে এবং 29 নম্বর রুমের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে সত্যি পেশেন্টের অবস্থা আশঙ্কাজনক, কিন্তু সেই রুমে কোনো নার্স নেই। ডাক্তারবাবু চিৎকার করে সবাইকে জড়ো করে এবং সেই পেশেন্টকে ইঞ্জেকশন এবং ওষুধ দেওয়া হয়। সেই সময়ের মতন তার অবস্থা স্থিতিশীল হয়। তাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে বলে এবং তিনি বাড়ি চলে যান। পরদিন ছিল রবিবার। সেদিন ডাক্তারবাবুর ছুটি ছিল। পাশের বাড়িতে একজন কাকু, তিনি প্রত্যেক রবিবার ডাক্তারবাবুর সাথে সকালবেলা এসে চা খেতেন। তিনি সকাল 8টার সময় আসতেন, হাতে একটা খবরের কাগজ। তিনি এসে চেয়ারে বসেন এবং ডাক্তারবাবু চা নিয়ে আসে। তিনি তখন ডাক্তারবাবুকে খবরের কাগজটা দেখান এবং বলে, কাল রাত 9টার সময় ওনাদের হসপিটালে সাবিনা নামে একজন নার্স স্কুটি করে যাচ্ছিলেন এবং গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়। বাবু সঙ্গে সঙ্গে হসপিটালের আরেকজন ডাক্তারকে ফোন করে এবং জিজ্ঞাসা করে। তিনিও সেই একই কথা বলে। ডাক্তারবাবু নতুন হওয়ায় সমস্ত নার্সদের নাম জানতেন না, তাই ভালো করে বুঝতে পারছিলেন না যে কার মৃত্যু হয়েছে। তার পরদিন সোমবার যখন হসপিটালে যান, তখন তিনি অবাক হন দেখে যে কাল রাত্রে যেই নার্সটা তাকে ডেকে 29 নম্বর রুমে পেশেন্ট দেখতে নিয়ে গেল, সেই নার্সের ছবি টেবিলে রাখা এবং তাতে মালা দেওয়া আছে। সব ডাক্তারবাবুরা এবং স্টাফেরা ওখানে দাঁড়িয়ে আছেন। আশ্চর্যের বিষয় হলো সেই নার্স যদি রাত 9টার সময় মারা যায়, তাহলে শনিবার রাত 10টার সময় সে কিভাবে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে গেল 29 নম্বর রুমে। এটা দেখার পর তিনি রীতিমতো দরদর করে ঘামছে এবং কাউকে কিছু বলতেও পারছে না। তিনি তখন সঙ্গে সঙ্গে দৌড়ে সেই দারোয়ানের কাছে যায় এবং দারোয়ানকে বলে, শনিবার দিন আমি যখন পেশেন্ট দেখতে লাস্টবারের মতন 29 নম্বর রুমে যাই, তখন কি তুমি আমার সাথে কাউকে দেখেছিলে? দারোয়ান তখন বলে, না ডাক্তারবাবু, আপনি একাই ছিলেন, কিন্তু আপনি যেন কাউকে হাত নেড়ে ইশারায় কি একটা বললেন। কথাটা শুনে ডাক্তারবাবু একদম নিস্তব্ধ হয়ে যান। সেদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। সবাই তাকে ধরে নিয়ে গিয়ে স্টাফেদের রুমে বসায়। তিনি আর একটা আয়ার কাছ থেকে শুনে যে সাবিনা নাকি খুব ভালো ছিল এবং তার সমস্ত কাজ দায়িত্ব সহকারে করত। তখন তিনি মনে মনে ভাবেন, তাই হয়তো সেদিন মারা গিয়েও একটা পেশেন্টের জীবন বাঁচিয়ে তার কাজ করে গেছে। অনেক ডাক্তার এবং কর্মীদের কথা অনুযায়ী মাঝে মাঝে নাকি ওই হসপিটালের চত্বরে সাবিনাকে ঘুরে বেড়াতে দেখা যায়, কিন্তু কোনোদিনও কারোর ক্ষতি করেনি। সে হয়তো ওই হসপিটালের মায়া ত্যাগ করতে পারছে না, কিন্তু এরপর ডাক্তারবাবু আর কোনোদিন তাকে দেখেনি। ঘটনাটা এইখানেই শেষ। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই প্রেত চক্রের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমার জন্য অনেক ভালোবাসা। দারুণ! আজ কিন্তু পরপর দুটো বেশ ভয়ের ঘটনা আমরা শুনে নিলাম। আমার নিজের কিন্তু দুটি ঘটনাই বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ঘটনাগুলো সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আর কোন ঘটনাটা বেশি ভালো লাগলো, প্রথম ঘটনাটা না দ্বিতীয় ঘটনাটা, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আমাদের এই ঘটনাগুলোকে আরও বেশি বেশি করে শেয়ার করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারাও আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনেই ঘটনাগুলো শুনবে। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজেই লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা। সেই ঘটনাগুলো কিন্তু তোমরা খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। pretchakro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আমার শরীর এখনও বেশ খারাপ। আমি অনেক কষ্ট করে এপিসোডটা রেকর্ড করছি। আশা করছি তোমরা এই এপিসোডটাকে শেয়ার করবে। আগের এপিসোডে যারা কমেন্ট করেছিল, দুঃখিত আমি তাদের নামগুলো এই এপিসোডে নিতে পারছি না। তবে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলে যেও না। তোমরা আরও বেশি বেশি করে কমেন্ট করো। আমি নেক্সট এপিসোডে তোমাদের সবার কমেন্ট পড়ে শোনাবো। আশা করছি তোমরা আজকের এপিসোডটাকে ভালোবাসবে এবং সবার মাঝে ছড়িয়ে দেবে। আজকের এপিসোডে এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোর সময় আরও কিছু নতুন ভয়ঙ্কর ঘটনার সাথে।
ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেত চক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।